ছোট ছোট ভাই ছোট। তুমি তো 9 বছর ধরে আছো, তো তুমি একটু বলো যে গার্লফ্রেন্ড রেন্টালের গল্পটা কি এখানে? Sorry. নো নো, ইটস অল রাইট। No worries. থ্যাংক ইউ। যেখানে রয়েছে মাংস, কাঁচা মাংস, এটা হচ্ছে ল্যাম্প, ভেড়ার মাংস, সেই সঙ্গে ভাত। রাস্তা জুড়ে পুরো বরফ, সেখানেও কিন্তু মানুষ ট্রাফিক সিগন্যাল ব্রেক করছে না। আমি যদি এখানে বিয়ে করি তবে আমি নিতে পারবো সিটিজেনশিপ। নিতে পারবেন। আমার অবস্থা টোটালি খারাপ। যখন প্রচণ্ড গরমে কষ্ট হবে তখন এই ব্লগটা থাকবে সেই গরমের উপহার। বসন্ত এবছরও দোল উৎসব নিয়ে হাজির বঙ্গবাসীর মনে ভালোবাসার রং লাগাতে, যার নাম বসন্ত উৎসব, আমাদের হোলি খেলা। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 6000 কিলোমিটার দূরের এই শহরে বসন্ত উৎসব সেলিব্রেট করা হয় কিনা তা আমার জানা নেই, তবে 7 দিনব্যাপী বরফ উৎসব বা স্নো ফেস্টিভ্যাল প্রত্যেক বছর পালন করা হয়। 1972 সালে এশিয়া মহাদেশের প্রথম শীতকালীন অলিম্পিক এই শহরে অনুষ্ঠিত হয়। আজ 11 ফেব্রুয়ারি সকালে জাপান সিরিজের 8ম পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব এই বরফ উৎসবের কিছু মুহূর্ত, যেটা দেখার পর একটা কথাই মনে আসবে, উইন্টার কাশ্মীর ছাড়াও পৃথিবীতে আরও অনেক সুন্দর সুন্দর শহর রয়েছে যেখানে শীতকালের দিনগুলো সত্যি এক এক রকম চ্যালেঞ্জ। এখানকার বরফ, এখানকার ঠান্ডা কীরকম বলুন তো? ওই 7 দিন শো হলো না, গলে গেল বরফ তা নয়। বরফ এখানে ভালো রকম থাকে, চট করে গলে না। টেম্পারেচার তো সবসময় ডাউন না এখানে। যে মুহূর্তগুলো দেখার পর মন বলবে সুযোগ পেলে একবারের জন্য হলেও উইন্টার জাপান ভিজিট করতে হবে। এই জায়গাতে আর কোনো দিনই আসবো কিনা জানি না, আর কোনো দিন কোনো জায়গায় গিয়ে এরকম অনুভূতি পাবো কিনা আমি তাও জানি না। গতকাল প্রায় 12 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছেছি জাপানের সাপোরো সি বা সাপোরো শহরে। তাপমাত্রা এখানে মাইনাস, অভ্যেস না থাকলে এই ঠান্ডাতে সার্ভাইভ করা একটু চাপের। রীতিমতো ঝড়, এখানকার লোকই এই বরফে নামতে ভয় পাচ্ছে। এখানে আসার পর বুঝেছি ভারতবর্ষের ঠান্ডা আর জাপানের ঠান্ডার মধ্যে বিস্তর ফারাক। স্বভাবতই ঘুম থেকে উঠতে দেরি আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মিস। বেলা একটু বাড়তেই তৈরি হয়ে হাতে ম্যাপ নিয়ে বেরিয়ে পড়লাম। হাতে নিয়েছি নকশা, সানগ্লাস পরে সব কিছু দেখছি চোখে ঝাপসা, রোদের দেখা নেই আর স্নোফলের কমতি নেই। সাপোরো বেড়াতে আসার চিন্তাভাবনা করেছিলাম জাপানে আসার পর, অর্থাৎ এই দিনটা আমাদের প্ল্যানের মধ্যে ছিলই না। তাই সাইট সিইং বা অ্যাক্টিভিটির কোনো প্যাকেজ আমরা ক্লুক থেকে বুক করতে পারিনি অন্যান্য ট্রিপের মতো। না হলে সাপোরোর সাইট সিইংয়ের বিভিন্ন জায়গা বা ডে ট্রিপ এই ক্লুক থেকে ইজিলি বুক করা যায়, সেক্ষেত্রে ট্রিপটা অনেকটাই সহজ হয়ে যায়। রাত্রে খাওয়া দাওয়া করে ভাবলাম বুকিং করবো আজকের জন্য, দিয়ে আমি 9টার সময় পুরো ঘুমিয়ে গেছি। ঘুম যখন ভাঙলো তখন অলরেডি বেজে গিয়েছে সকাল 9:45। যাই হোক, আজকের দিনটা আমরা একটু ঘুরে দেখব নিজেদের মতো করে, আর সেই সঙ্গে শেয়ার করব আমাদের আনকাট অভিজ্ঞতা। তবে এই কন্ডাক্ট ট্যুরগুলোতে কি একটা সুবিধা বলুন তো, ওদের একটা টাইম টেবিল থাকে, তো মানে ওই সিস্টেম না আপনাকে ঠিক জাগিয়ে দেবে ঘুম থেকে, যে কালকে সকাল 7টায় বেরোতে হবে, কালকে সকাল 8টায় বেরোতে হবে। কিন্তু যখনই নিজেরা ঘুরতে যাবেন তখন মনে হবে একটু ঘুমাই, একটু পরে উঠি। আর এই চক্করে আজকে আমাদের হোটেলের ব্রেকফাস্টই করা হয়নি। ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, 8টা থেকে 10টা পর্যন্ত। এবার যখন গেলাম ব্রেকফাস্ট করতে তখন বাজে কটা, 10টা বাজতে আর 3 মিনিট বাকি। বললো সরি স্যার, ইট ক্লোজ। ব্রেকফাস্ট তো হলোই না, তার বদলে এরকম একটা ম্যাপ ধরে দিল। ম্যাপ অনুযায়ী দেখার মতো অনেক কিছুই রয়েছে এই সাপোরো শহরে, তবে যেহেতু আমরা স্নো ফেস্টিভ্যালকে টার্গেট করে এসেছি তাই বিভিন্ন জায়গা না ঘুরে 2-1টা জায়গা ফিক্সড করলাম ডে ট্রিপ করার জন্য। সবার প্রথমে মাউন্ট মইওয়া, না ট্রেকিং করে নয়, রোপওয়ে চড়ে পাহাড়ের ওপর উঠে সেখান থেকে বরফে ঢাকা শহরের ভিউজ দেখা। এই যে মাউন্ট মোয়া যাবো, এই যে রোপওয়ে ধরবো, এই রোপওয়ের টিকিটও ক্লুক থেকে পাওয়া যায়। রোপওয়ের টিকিটটাও পর্যন্ত বুক করিনি, সেটাও আজকে সকালে বুক হচ্ছে না, যেটা হবে আগামীকাল সকালের জন্য। মানে সব দিক পুরো ঘেটে গিয়েছে। রোপওয়ে স্টেশন কিভাবে পৌঁছাবো তারও স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে ওই ম্যাপে। ওডোরি পার্ক থেকে রোপওয়ে স্টেশন ইরিগুচি পর্যন্ত প্রত্যেক 6 মিনিট অন্তর ট্রাম রয়েছে, যেটা এদের ভাষায় স্ট্রিট কার বা সিডেন। আর ট্রামে চড়তে কার না ভালো লাগে। পৃথিবীর অনেক শহরে আজও ট্রাম চলে, সেগুলো যথেষ্ট ফাস্ট এবং সাশ্রয়ী। আমরা চলে এলাম ট্রাম স্টেশনে, এটাকে বলে এখানে স্ট্রিট কার। হ্যাঁ, ট্রামকে বলে স্ট্রিট কার। তো রোপওয়ে ইরিগুচি যাওয়ার জন্য কিন্তু ট্রাম হচ্ছে এটাই রাস্তার, এগুলো সমস্ত স্টেশন নাম্বার। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 230 ফর অ্যাডাল্ট অ্যান্ড 120 ফর চাইল্ড। এখানে একজন পুলিশ রয়েছেন, ইনি আমাদেরকে একটু রাস্তা বলে দিচ্ছেন যে কিভাবে আমরা যেতে পারি, কোথা থেকে আমরা ট্রামটা ধরবো। আজকের যারা দর্শক এবং এই পর্বটা খুব মন দিয়ে দেখছেন তাদেরকে বলবো এই শহরের রাস্তাঘাটগুলো ভালো করে দেখে রাখুন, কারণ সময় বদলানোর সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গিও বদলাবে। চলে এসছে আমাদের ট্রাম। ট্রামে ওঠার রাস্তা হচ্ছে পেছন দিকে আর নামার রাস্তা হচ্ছে সামনের দিকে। ওঠার আগে কোনো টিকিট কাটতে হয় না। এখানে বয়স্ক মানুষকে এখানকার মানুষ আগে সুযোগ দেয়। একটা দেশ থেকে না বহু জিনিস শেখার আছে।
মনের মধ্যে একটা কনফিউশন থেকে যাচ্ছে যে ওখানে গিয়ে আমরা রোপওয়ের টিকিট পাবো কিনা, কারণ যেহেতু আমরা অনলাইনে টিকিট বুক করে নিই। আর এই ম্যাপটা আমাদের কাছে একটা কী বলবো, চরম অস্ত্র। এখানে না ট্রামের দুটো মুখ আছে, একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে ওইদিকে, মানে যেমন আমাদের ওখানে ইলেকট্রিক লোকোমোটিভগুলো হয় ওরকম। আর এখন এখানে ট্রামের স্পিড হচ্ছে ওই 20 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা দেখাচ্ছে ওখানকার কাটাতে স্পিডোমিটারে। আর দেখুন স্নোফল হচ্ছে কি সুন্দর লাগছে। এটা একটা ট্রাম স্টেশন, হ্যাঁ একটু দেখাই এখানে নামার পরে কীরকম মানে জায়গাটা দেখাই আপনাদেরকে। ট্রাম স্টেশনে ট্রাম দাঁড়িয়েছে, দেখুন কি সুন্দর বাইরে স্নোফল হচ্ছে, জাস্ট এত সুন্দর এইসব জিনিস। স্টেশনে নেমে ভিডিও শ্যুট করি, কিন্তু সামনে আবার সিগন্যাল গ্রিন হয়ে গেলে দরজা বন্ধ হয়ে যাবে, ট্রাম স্টার্ট হয়ে যাবে। মানে এখানে ট্রাম স্টেশনগুলো না সমস্ত এরকম এরকম জায়গাতেই করা, যেখানে সিগন্যাল রয়েছে এবং যেখানে গাড়ি দাঁড়াবে। এই সিটটা হচ্ছে বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, যাদের কাছে বাচ্চা আছে এবং যারা প্রেগনেন্ট তাদের জন্য দিস ইজ এ প্রায়োরিটি সিট। ট্রামের গতি বৃদ্ধির মতোই একটা সময় স্নোফলের পরিমাণও ক্রমশ বাড়তে লাগলো। মনের মধ্যে টেনশন হচ্ছিল, এটা কি খুব সাধারণ একটা ঘটনা নাকি প্রকৃতির চরমতম রূপ? নামার পরে সাইট সিইং করা আদৌ কি সম্ভব হবে? লাগাতার স্নোফল, সেই সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই হচ্ছে 10 নম্বর স্টেশন যেখানে আমি আছি, রোপওয়ে ইরিগুচি। এবার এখান থেকে নিতে হবে হচ্ছে বাস এমটি মোয়া, মাউন্ট মোয়া শাটেল বাস স্টপ। এখান থেকে হচ্ছে 50 মিটার, খানিকক্ষণ এখানে দাঁড়ানোর পর পুরো বরফে ঢেকে যাব। ঠান্ডা কিংবা স্নোফলকে খুব সাধারণ একটা ঘটনা মনে করেই রাস্তা পার করে চলে এলাম বাস স্টপে। মাউন্ট মইনুয়া রোপওয়ে স্টেশন যাওয়ার বাস যেখানে আসবে, কিন্তু কপাল মন্দা। দ্য রোপওয়ে ইজ টেম্পোরারি সাসপেন্ডেড বিকজ দ্য স্ট্রং উইন্ডস। আমার মতো অনেকে এখানে এসেছে, তারাও জানতো না এখান থেকে কিন্তু ওই যে মাউন্ট মইয়া যে শাটেল বাস যায় সেটা কিন্তু রাইড ফ্রি, এখান থেকে কোনো টাকা লাগবে না। কিন্তু রোপওয়ে স্টপ দারুণ লাগে কিন্তু, যখন এই কেবল কারটা যায় এরকম বরফের মধ্যে দিয়ে, অসাধারণ লাগে, অসাধারণ। এটা হচ্ছে চেরি ব্লসমের সময় আর এই জায়গাটায় পৌঁছাতে হয়, কিন্তু আমাদের উপায় নেই, আমাদের কপাল খারাপ। সো এইটা আমাদের তো জানা ছিল না যে রোপওয়ে বন্ধ, ইনফরমেশান পাবো কোথায়। আর আমার একটা মন বলছিল যে এরকম স্নোফলে না অনেক জায়গায় হয়তো বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আমরা মন খারাপ করবো না, আমরা তো স্নোফল মানে স্নো ফেস্টিভ্যালটা এনজয় করতে এসেছি, এত স্নো এত কিছু, ঠিক আছে এবার হলো না, পরের কোনোবার হবে। কোনোদিন কি ভেবেছিলাম যে এরকম একটা জায়গায় এসে এরকম একটা পরিবেশ উইন্ড করতে পারবো? কোনোদিন ভেবেছিলাম যে সাপুরো শহরে ট্রামে চড়তে পারবো? ভাবিনি। তাই জীবনে যা ভাবিনি তার অনেক কিছু হয়ে গেছে, আর যেগুলো হয়নি সেগুলো তার থেকে হয়তো ভালো কিছু হবে, বা সেগুলো কখনো কখনো হবে। চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে, এই স্নো ঝড়কে সাথে নিয়ে। বেশিক্ষণ এই জায়গায় দাঁড়ানোটা বিপজ্জনক, তো আমরা কাজ করি, আমরা ওডুরিতে ফিরে যাই। ওডুরিতে ফিরে গিয়ে ওখান থেকে আমরা নেক্সট প্ল্যান বানাই। ওডুরি থেকে যাবো হচ্ছে হিস্টোরিক্যাল ভিলেজ, যেটা হচ্ছে সিন সাপোরো। আরে ভাই ট্রাম আয়, ওইদিকে ট্রাম চলে এসছে, এদিকে ট্রাম এখনও আসেনি। ওইখানেই কোথাও মাউন্ট মোয়া রোপওয়ে কী করে চলবে? রোপ তো অন্ধকার। সব সাদা হয়ে গেছে, সব ঢেকে গেছে, সব। যে কোন স্টপেজে নামবো সেটাও বুঝতে পারছি না। যাওয়ার সময় ওডোরি পার্ক থেকে যাত্রা শুরু করলেও ফেরার সময় আমরা নামলাম ওডোরির পরের স্টেশন সুসুকিনোতে। উদ্দেশ্য স্নো ফেস্টিভ্যালের কিছু ভিডিও শ্যুট করা, কিন্তু আমাদের অবস্থা। এখানে পাশে হচ্ছে উইন্টার ফেস্টিভ্যাল। জাপান সিরিজ হিট হোক চাই না হোক, আমি এই ঠান্ডায় কিন্তু পুরোপুরি হয়ে গেছি ফিট। এখানে এখন স্নো ফল বলে না, বলা হচ্ছে স্নো ঝড়। এই জিনিস আমি কোনোদিন দেখিনি চোখে। আপনারা তো ব্লগটা শুরু থেকে দেখছেন, তখন রাস্তাঘাট দেখেছি, এখন রাস্তাঘাট দেখুন, মানে বৃষ্টির মতো স্নোফল হচ্ছে, বৃষ্টির মতো। আমি বুঝতে পারছি না এই অবস্থায় যেতে পারবো কি না। হয় ছাতা না হলে কাঁথা। কীভাবে যাবো আমি স্নো ফেস্টিভ্যাল দেখতে? বাপ রে বাপ, রীতিমতো ঝড়। এখানকার লোকই এই বরফে নামতে ভয় পাচ্ছে। রাস্তায় পা রেখে কিছু সময়ের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম, এই ভেবে যে এমতো অবস্থায় ক্যামেরা সামলাবো না নিজেকে। যখন প্রচণ্ড গরমে কষ্ট হবে তখন এই ব্লগটা থাকবে সেই গরমের উপহার। এই যে স্নো ফেস্টিভ্যাল, ওডোরি পার্কেও স্নো ফেস্টিভ্যাল হচ্ছে, সুসুকিনোতেও হচ্ছে। একটু দেখাই স্নো ফেস্টিভ্যাল মানুষ কী করে। সুসুকিনো সাবওয়ে স্টেশনের সামনে অনুষ্ঠিত হচ্ছে এই স্নো ফেস্টিভ্যাল। বরফ কেটে কেটে তৈরি করা নানা ডিজাইনের মূর্তি সাজিয়ে রাখা হয়েছে রাস্তার ওপরে, সেগুলোর মধ্যে আবার লাইটও জ্বলছে। নানা রকম জিনিস বরফ দিয়ে তৈরি করা হয়েছে। এই রাস্তাটা হচ্ছে স্নো ফেস্টিভ্যাল, সবাই তোমার ছবি টবি তুলছে। এটা হচ্ছে বোট রেস, আর ওই দিকটা হচ্ছে স্নো ফেস্টিভ্যালের রাস্তাটাতেও পুরো শহর বরফে ঢাকা, পুরো শহর। এত স্নোফলের মধ্যেও মানুষের উচ্ছ্বাসে বিন্দুমাত্র ভাটা পড়েনি, সবাই এই মূর্তিগুলোর সঙ্গে ছবি তুলতেই ব্যস্ত। একটা দিক করে যখন হাঁটছি তখন ঠিক আছে, আরেক দিক করে যখন হাঁটছি ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। রাস্তা পার করতে গিয়ে আমার অবস্থা টোটালি খারাপ। তবে একটু পরে না এখানকার মানে ওয়েদারের সাথে শরীর আস্তে আস্তে ম্যাচ করে যাবে, তখন আর কি মানে অতটাও কত কষ্ট হবে না।
বাট কালকে একটা ছাতা নিতে হতো। যারা উইন্টার জাপান আসবেন তারা একটা ছাতা নিয়ে আসবেন, নাহলে মুশকিল। লাগাতার স্নোফল সহ্য করে বাইরে দাঁড়ানো থেকে এক কাপ কফি খেয়ে শরীরটা একটু চাঙ্গা করে নেওয়া যাক, এটা বোধ করেই পাশের একটা ফ্যামিলি মার্টে ঢুকে কিছুক্ষণের জন্য ব্রেক পেলাম। স্নোফল থেকে বাঁচতে এখানে আমরা একটা ফ্যামিলি মার্টে এলাম। এখানেই আলাপ হলো এক নেপালি মহিলার সঙ্গে। উনিও পড়াশোনা সূত্রে বছর 3 এই শহরে রয়েছেন, পার্ট টাইম এই দোকানেই কাজ করেন। ইনি পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আর কি জবও করেন। জাপান থেকে আসার পর এই প্রথম হয়তো হিন্দিতে কথোপকথন। একটা ব্যাপারে নিশ্চিত হলাম যে এই তুষারঝড় সাপোরো শহরে কখনো কখনো হয়, আজকেও সেই বিশেষ দিন। 11 ফেব্রুয়ারি, আজ হচ্ছে প্রমিস ডে, ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো আজ হচ্ছে প্রমিস ডে। তো প্রমিস করলাম যে আপনারা আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে এরকম কিছু দারুণ দারুণ জায়গা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর আজ যখন এই সাপোরোতে দাঁড়িয়ে কফি খাচ্ছি, একদিন আন্টার্কটিকা গিয়েও আমের আচার ডেফিনেটলি খাবো। আর কৌশিক কিন্তু প্রমিস করে, প্রমিস রাখার জন্যই। সব থেকে সেরা লাগলো যেখানে রাস্তা বলে কিছু নেই, হ্যাঁ, রাস্তা জুড়ে পুরো বরফ, সেখানেও কিন্তু মানুষ ট্রাফিক সিগন্যাল ব্রেক করছে না। বরফ দিয়ে পুতুল তৈরি হতে অনেকবার দেখেছি, কিন্তু শিল্পীর নিদারুণ শিল্পকলার ছোঁয়ায় বরফের ওপর অদ্ভুত সব কারুকার্য এই প্রথম দেখা। মেঘলা আবহাওয়াতে সামান্য অন্ধকারের আভাস, লাইটগুলো জ্বলে যাওয়ার পর এগুলো থেকে অদ্ভুত এক রিফ্লেকশন, এও এক রকমের প্রাকৃতিক এক্সিবিশন। বুঝতে বাকি রইল না কেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এই স্নো ফেস্টিভ্যাল দেখতে আসে। জানি না পৃথিবীর আর কোনো দেশে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয় কিনা। যত সামনের দিকে এগোচ্ছি ততই একটা করে নতুন নতুন রাস্তা খুঁজে পাচ্ছি, যে রাস্তায় আয়োজিত হচ্ছে সাপোরোর স্নো ফেস্টিভ্যালের নানা রকম বরফ খচিত কারুকার্যের প্রদর্শন। এদিকে লাগাতার স্নোফলের পর শহরের রাস্তা বলে কিছু আর চেনা যাচ্ছে না, তবে এর মধ্যেও গাড়ি চলছে। শুনেছিলাম এই গাড়িগুলোর চাকায় এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে বরফের মধ্যে গাড়ি চলাচলে কোনো রকম সমস্যা হয় না। এখন এই বরফের মধ্যেও কিন্তু মানুষজন কেউ মানে রুলস ব্রেক করে না, গাড়ি যতক্ষণ আসবে কেউ আর পার করবে না। রাস্তা পার করেই দেখলাম স্নো ফেস্টিভ্যালের মধ্যেই আয়োজিত হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। নানা রকম জাপানিজ ফুড, পানীয় সব বিক্রি হচ্ছে এই স্টলগুলোতে। অধিকাংশ খাবার আমার অচেনা বা যেগুলোর নাম আগে কোনোদিনই শুনিনি। অর্ডার দিয়ে খাবার দাবার নিলেন, তারপরে বসে খাওয়া দাওয়া করলেন। নানা রকম সব জাপানিজ ফুড রয়েছে এখানে। আমি অতটা জাপানিজ ফুডের নাম জানি না, তবে সাপোরোতে একটা জনপ্রিয় খাবার রয়েছে, নাম জেনজিস খান। এখানে এসে সবাই ফটো তুলছে। এই ফটোটা এখান থেকে নিতে গেলে লাগবে হচ্ছে 2000 ইয়েন। আর যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে ফ্রি, একটা ফটোটা ফ্রি তুলে দেবে। শুধু বলতে হবে ইউকি মাসুরি। বরফের মধ্যে তোলা একটা ছবি, পেছনে লেখা আছে সুসুকিনো আইস ওয়ার্ল্ড। এইরকম একটা ছবি এরা তুলে দেবে, যেটা পরে ডাউনলোড করে নেওয়া যায়, কিন্তু প্রিন্ট করে সাজিয়ে গুছিয়ে নিলে খরচ পড়বে 2000 জাপানিজ ইয়েন। আরও খানিকটা সময় কেটে যাওয়ার পর স্নোফল কমে এলো। ঠিক করলাম সুসুকিনো থেকে আমরা যাব সিন সাপোরো। ওখানে একটা হেরিটেজ ভিলেজ রয়েছে, ওটাই কভার করব। তো এখান থেকে ট্রেন নিয়ে আমরা যাবো হচ্ছে সিন সাপোরো, যেখানে রয়েছে হেরিটেজ ভিলেজ। আমি জানি না ওখানে গিয়ে কতটা কি ঘুরতে পারবো। সুসুকিনো থেকে ট্রেন ধরে ওডোরি পার্ক, তারপর সেখান থেকে ইন্টারচেঞ্জ করে সিন সাপোরো। এই সূত্র ধরেই পরিচিত হলাম সাপোরো শহরের সাবওয়ে ট্রেনের সঙ্গে, আমাদের ভাষায় মেট্রো রেল। এটা হচ্ছে সাবওয়ে স্টেশন। এই সাবওয়ে স্টেশনে কিন্তু কোনো জিআর পাস কাজ করবে না। তো আমরা এখান থেকে টিকিট কাটলাম, কিন্তু এটা যেহেতু সাবওয়েতে জিআর কাজ করে না। আমি আগে বলেছিলাম যে জাপানে কিন্তু সব জায়গায় জিআর পাস কাজ করবে না, তাহলে টিকিট কেটে ঘুরতে হবে। আর এখানে ট্রাম বলুন, বাস বলুন কিংবা ট্রেন বলুন, টিকিট কিন্তু প্রচণ্ড কস্টলি। ট্রেন আসবে হচ্ছে দুপুর 2:43 এই ট্রেনটা আসছে হচ্ছে ওডোরির জন্য। ভাই আমরা জানলার ধারে জায়গা খুঁজতো। আমরা পৌঁছে গেছি ওডোরি স্টেশন। একটা স্টেশন ছিল, এরপরে যেতে হবে হচ্ছে টোজাই লাইন। এই হচ্ছে টিকিট, টোজাই লাইন মেনশন করা রয়েছে, ওয়েস্ট গেট টিকিট গেটস টোজাই লাইন। যখন আপনারা চেরি ব্লসমের সময় আসবেন তখন কিন্তু এরকম জাপান দেখতে পাবেন না, তখন জাপান অন্যরকম সুন্দর। ওটা অ্যাকচুয়ালি এখানকার সিজন, কিন্তু উইন্টার জাপান তো আপনারা দেখছেন। যদি সম্ভব হয় পরের বছর চেরি ব্লসম কভার করবো, এই বছর তার পারবো না। ইংলিশে লেখা আছে বলে একটু শান্তি, যদি এটা পুরোপুরি মানে জাপানিজে হতো আমার অবস্থা খারাপ হয়ে যেত। এটা কি টুইন? ওডোরিতে এসে পৌঁছানোর পর ট্রেন প্রায় ফাঁকা। সিন সাপোরো এই যাত্রাপথের শেষ স্টেশন, দূরত্ব 12 কিলোমিটার, মাঝে রয়েছে 10টা স্টেশন এবং সময় লাগতে পারে 20 মিনিট। সিন সাপোরো স্টেশনে পৌঁছে আরও একবার অবাক হলাম, এত বড় স্টেশন, কোন গেট দিয়ে বেরিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে হেরিটেজ ভিলেজ যাওয়ার বাস পাবো, সেটাই সব থেকে বড় জিজ্ঞাস্য। ম্যাপ তো দেওয়া আছে, কিন্তু সেই ম্যাপ দেখে রাস্তা খুঁজে বের করাটা এতটাও সহজ নয়। আর এই যে 8 নম্বর গেট রয়েছে, এটা হচ্ছে বাস টার্মিনাল। এখানে আবার দুটো বাস টার্মিনাল আছে, একটা হচ্ছে সাউথ বাস টার্মিনাল, একটা হচ্ছে নর্থ বাস টার্মিনাল। যাবো কোথায়? মনে হচ্ছে এদিক দিয়ে বেড়াতে হবে। আর এখানে বাসই বা কই? কোথায় বাস, কোথায় টার্মিনাল?
স্টেশনের এক্সিট গেট দিয়ে বেরিয়ে প্রথমেই চোখে পড়ল বাইরে জমা বরফ, আর পাশেই রয়েছে বাস স্ট্যান্ড, যেখান থেকে পরপর বাস ছাড়ছে। জাপানিজরা সুষ্ঠুভাবে লাইন মেনটেন করে বাসে উঠছে। এরই মধ্যে চোখে পড়ল 10 নম্বর বাস যাবে হোক্কাইডো হিস্টোরিক্যাল ভিলেজ। অতএব উঠে পড়া যাক। কম বয়সে সরস্বতী পুজোয় ঘোরার জন্য বান্ধবী পাইনি ঠিকই, কিন্তু জাপানে এসে কোথায় কোন বাস যাবে সব বুঝে নিয়েছি। বাসে ওঠার পর খেয়াল করলাম প্রাকৃতিক নিয়ম মেনে আবারও শুরু হয়েছে স্নোফল। বাইরে রাস্তা দেখা যাচ্ছে না, এমন ঠান্ডা আর এত স্নো। প্রকৃতি যেমনই হোক, জাপান আসতে পেরে আমি খুব হ্যাপি। সেই সঙ্গে আপনাদের কাছে একটা জিনিস জানার আছে। আর এর পরের বার যে ইন্টারন্যাশনাল ট্রিপ করবো, আপনাদের জন্য প্রশ্ন থাকলো কোথায় যাব। আফ্রিকা যাব, মানে আফ্রিকার কোনো একটা পার্ট যাব, না মিশর যাব, না চায়না যাব, সেটা আপনাদের জন্য প্রশ্ন থাকলো। তাড়াতাড়ি কমেন্টস করে বলে ফেলুন। হিস্টোরিক্যাল ভিলেজ যাওয়ার জন্য কোন স্টপেজে আমরা নামবো, এটা দরকার তো। হিস্টোরিক্যাল ভিলেজ বলে তো কোনো স্টপ হয় না। তো এখানে একজন বসছিলেন, তাকে দেখালাম আমরা ট্রান্সলেট করে। উনি দেখে আর কি পেছনে বলছেন যে কোথায় আমরা নামবো। কোথায় যাব সেটা জানি, কিভাবে যেতে হবে সেটাও। খালি একটা জিনিস মনকে ভাবাচ্ছে, যেখানে পুরো শহর বরফে ঢেকে রয়েছে, লাগাতার স্নোফল হচ্ছে, সেক্ষেত্রে বিশেষ কোনো জায়গাকে খুঁজে বের করা আদৌ কি সম্ভব? সব থেকে বড় চিন্তা এই প্রাকৃতিক বিপর্যয়। রাস্তাঘাটে লোকজনের দেখা নেই বললেই চলে। যেমন আমাদের এখানে খুব বৃষ্টি হলে মানুষজন বিশেষ রাস্তাঘাটে থাকে না। বাস স্টপ যাতে মিস না হয়ে যায় তার জন্য গুগল ম্যাপ খোলাই রয়েছে। প্রত্যেকটা স্টপে বাস দাঁড়াচ্ছে, মানুষজন নামছে, আবারও উঠছে। বাসটা চলে গেল, যেন প্রাণটা চলে গেল। বাস আমাদের যেখানে নামিয়ে দিল সেখানে রাস্তা বলে কিছুই নেই, পুরোটাই বরফে ঢাকা। কথা বলে যা বুঝেছিলাম এই জায়গা থেকে বাস চেঞ্জ করতে হবে বা হেঁটে যেতে হবে, এইরকমই কিছু। কিন্তু প্রশ্ন, যাব কোন দিকে? এখান থেকে দেখছিলাম ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। এটা শহরের বাইরে বলে কিনা জানি না, প্রচুর ঠান্ডা লাগছে এখানে। শহরে কিন্তু এতটাও কষ্ট হচ্ছিল না, কিন্তু এখানে ঠান্ডা প্রচুর লাগছে। এবার এখান থেকে যে হিস্টোরিক্যাল ভিলেজ যাওয়ার বাস কি রয়েছে নাকি ওয়াকিং? বাস আমাদের ঠিক জায়গাতে নামিয়েছিল, কিন্তু রাস্তায় এমন কাউকে পেলাম না যাকে জিজ্ঞাসা করে জানবো হোক্কাইডো হেরিটেজ ভিলেজটা কোন দিকে। অবশেষে গুগল ম্যাপ ঘেঁটে সঠিক রাস্তা সন্ধান পেলাম। 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কিন্তু সামনের ওই বরফ জমা রাস্তা দেখে আত্মবিশ্বাস হারিয়ে ফেললাম। একটা স্পোর্টস শু পরে এই রাস্তায় 1.5 কিলোমিটার পথ চলা আদৌ কি সম্ভব? আগে এখানে একটা 7-Eleven শপ আছে, ওখানে যাই। ওখানে গিয়ে একটু গ্লাভসগুলো পরি, এক কাপ কফি খাই, একটু গরম হয়, নাহলে চলছে না। এখানকার যিনি স্টাফ আছেন তিনি বললেন যে স্ট্রেট বাস। আমরা একটু ভুল রাস্তা যাচ্ছিলাম, যাই হোক দেখে নিচ্ছি, বললো বাস যায়। তো আগে আমরা এক কাপ কফি খাই, 4:30 বাসে দেরি আছে, আশা করি পৌঁছে যাবো। আরে পৌঁছাতে পারি আর না পারি, এই জায়গাটা এই জায়গায় এলাম, এই যে ভাইবটা, এটা অনেক কিছু। আমাদের কফি পর্ব শেষ, সেই সঙ্গে টুকটাক কিছু কেনাকাটা করলাম। স্নোফল আপাতত কমেছে সাময়িক, কিন্তু জানি না এটা কতক্ষণ কম থাকবে। এই অবস্থায় সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হাতের স্মার্টফোনটার ইউএসবি চার্জিং পোর্টে ময়েশ্চার জমে সেটা আপাতত কাছ থেকে ইস্তফা দিয়েছে। আর ফোনের ইউএসবি পোর্টে জমে গেছে ময়েশ্চারাইজার, ফোন আর চার্জ হচ্ছে না। ওই যে একটা বাস আসছে, এই গাড়িটারই দরকার একটা এখন বাসের থেকেও। বাসের দেখা নাই রে, বাসের দেখা নাই। এদিকে বরফ পড়ার কমতি নেই, স্নোফল কম হয়েছে কিন্তু পুরোপুরি এখনও কম হয়নি। আমরা অপেক্ষা হচ্ছে এখানে মাত্র 2 জন বাসের জন্য, আর কোনো লোক নেই এখানে। ট্যাক্সি করে যাব, কোনো ট্যাক্সি এখানে নেই, কোনো ট্যাক্সিও দেখতে পাচ্ছি না। এবার দেখি আর কিছুক্ষণ ওয়েট করে দিই, বাস আসে তো ভালো, না হলে হবে না। একটু লিফট দেবে, লিফট আমাদেরকে, গরিব মানুষকে। জাপানে পথ চলতি গাড়িতে কিভাবে লিফট নিতে হয়, কিংবা জাপানিরা কোনো অচেনা লোককে আদৌ লিফট দেয় কিনা সেই ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। আজ বুঝতে পারছি আমাদের ওখানে যে টোটো চলাচল করে, টোটো আছে বলে কত সুবিধা। এইসব রাস্তায় না চলে টোটো, না চলে অটো, না চলে কোনো বাস। সেই কখন একটা বাস গিয়েছে, এরপরে বাস যাবে। আর সন্ধে হয়ে আসছে তো, এইবার আরও ঠান্ডা লাগছে, আরও হাড় হিম করা ঠান্ডা যাকে বলে। যারা নর্দার্ন জাপানে থাকেন কিংবা কখনো একবারের জন্য হলেও উইন্টার জাপানে নর্দার্ন সাইডে গিয়েছেন, তারা ভালো মতোই বুঝতে পারছেন আমার সঙ্গীন অবস্থা। আর শরীর চলছে না, ভেতরে মনে হচ্ছে শরীরের রক্ত চলাচল আস্তে আস্তে ক্রমশ স্তীমিত হয়ে আসছে। এই মেয়েটাকে জিজ্ঞেস করবো নাকি, এনি বাস ফ্রম হেয়ার, এনি বাস? You can go walk. Only walking? Okay. But you don't know bus timing? আমার ফোনে চার্জ শেষ। অগত্যা পথ চলতি এই মেয়েটির ফোনের ট্রান্সলেটারে ভাষার আদান প্রদান করে জানার চেষ্টা করলাম হেরিটেজ ভিলেজ যাওয়ার আর কোনো উপায় আছে কিনা। I'm sorry. No, it's all right. No worries. থ্যাংক ইউ। এ আবার বলছে সরি কেন, বুঝলাম না ভাই। যাই হোক, কথা বললাম, বলছে বাসের টাইমিং ও জানে না। আর 23 মিনিট হাঁটা এখান থেকে, কী করে হাঁটবো 23 মিনিট রাস্তা? তো হাঁটার মানে যাবেই না। আর যা জুতো আছে, জুতো এমনিতে ভিজে গেছে। এই 23 মিনিট হাঁটার পরে
আর জুতোর অবস্থা থাকবে না, এবং গিয়ে যে আবার ঘুরবো গ্রামে, ফিরে যে আসবো, উপায় থাকবে না। দেখি একটু ওয়েট করি, তারপরে যদি পারি তো যাবো, না হলে এখান থেকে বাস স্টেশন চলে যাবো। আরও খানিকটা সময় অপেক্ষার পর বাসের দেখা না পেলেও ক্যাবের দেখা পেলাম এবং খানিকটা জোর করেই ক্যাবে উঠে বসলাম। বাস তো পেলাম না, এখান থেকে ক্যাব নিলাম, ক্যাব করে যাবো বললাম, বললো ইট ক্লোজিং টাইম, এখন ক্লোজ হয়ে গিয়েছে, গিয়েও কিছু লাভ হবে না। সব রকম চেষ্টা করলাম, বাট উপায় নেই কিছু। তো আমরা বললাম একটা কাজ করুন, আমাদেরকে সিন সাপোর্টও ছেড়ে দিন, কারণ আরও স্নোফল হচ্ছে, এরপরে ওয়েদার যখন খুব খারাপ হয়ে যাবে, গাড়ি ফাড়ি চলাচল যদি বাই চান্স বন্ধ হয়ে যায়, আমাদের ফেরা চাপ হয়ে যাবে। আর 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 এই ঠান্ডার সাথে সটকে তোমাদের শরীর আর নিচ্ছে না, গলার অবস্থা অত্যন্ত খারাপ। ক্যাব আমাদের ড্রপ করে দিল সিন সাপোরো স্টেশনে। খেয়াল করলাম বেলা যতই ফুরিয়ে আসছে আবহাওয়া আরও খারাপ হচ্ছে। এদিকে বাইরে ঝড়, এদিকে মনের মধ্যে ঝড়, শুধু ঝড় আর ঝড়। সিন সাপোরো থেকে এবারে আমরা ফিরে যাব সাপোরোতে। সাবওয়ে ট্রেন ধরেও যেতে পারতাম যেমনভাবে এসেছি, কিন্তু লোকাল ট্রেনে করে গেলে জেআর পাস কাজ করবে, অর্থাৎ এক্সট্রা টাকা পে করে টিকিট কাটতে হবে না। দেখতে হবে সাপোরোর জন্য কোন ট্রেন। সবাই দাঁড়িয়ে আছে না, মনে হচ্ছে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। ফর সাপোরো 2 নম্বর প্ল্যাটফর্ম চলে গেল ট্রেন আমাদের। বাবা, ট্রেনের মুখটা কিরকম দেখ, বরফে কি অবস্থা ট্রেনগুলোর, তাও এই বরফে ট্রেন চলছে। স্টেশনের কর্মীরা বরফ পরিষ্কার করে দিচ্ছে, সারাদিন যা স্নোফল হয়ে গেছে। まもなく2番線は札幌行き特急十勝8号到着です。ご乗車には特急券が必要となりますのでご注意ください。আমাদের এদিক থেকে ট্রেন আসছে, এদিকে চলে আসছে। আমি ওইদিকে দেখছি, এদিকে ট্রেন চলে এসছে। এটা হচ্ছে লিমিটেড এক্সপ্রেস সাপোরো। ও কি এন্ট্রি ভাই! ছোট ছোট ভাই, ছোট। নন রিজার্ভ কোচ, নন রিজার্ভ, all reserve. Okay. ঠিক আছে, ওকে। কন্ডাক্টর সাহেব জানালেন এই ট্রেনের সমস্ত কামরাই রিজার্ভ, অর্থাৎ আনরিজার্ভ যাত্রীরা এই ট্রেনটাতে উঠতে পারবে না। ট্রেনের মুখটা কি সুন্দর না? এই লাইনে লোকাল কিংবা এক্সপ্রেস সব রকম ট্রেনই চলে, পার্থক্য এটাই লোকাল ট্রেনের অল স্টপ আর এক্সপ্রেস ট্রেনের লিমিটেড, অর্থাৎ নৈহাটি থেকে শিয়ালদা কিংবা ব্যান্ডেল থেকে হাওড়া পুরোটাই গ্যালোপিং। সন্ধ্যে 6টা নাগাদ সাপোরো স্টেশন পৌঁছে আমাদের যাত্রা শেষ হলো। একটা বিষয় খেয়াল করলাম, এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও ট্রেন চলাচল বন্ধ কিংবা দেরি কোনোটাই নেই। জাপানের রেল ব্যবস্থা নেক্সট লেভেলের, এমনই টেকনোলজি অ্যাপ্লিকেবল হোক সাঁতরাগাছি থেকে হাওড়ার মধ্যে। এর মধ্যে দিয়ে হয়তো দক্ষিণ পূর্ব রেলের হারানো পাংচুয়ালিটির তকমাটা একদিন না একদিন ফিরেই আসবে। এখান দিয়ে আমাদের হোটেল কিন্তু একদম সোজা যাওয়া যায়, একদম স্ট্রেট 650 মিটার। কিন্তু বাইরে বেরোনোর পর কি হবে একটু দেখাই আপনাদেরকে। দেখুন কি সুন্দর লাইট জ্বলছে এই স্নো ফেস্টিভ্যালের জন্য। সকাল থেকে যে স্নোফল শুরু হয়েছে, কন্টিনিউ স্নো চলছে, মানে এর মধ্যে সার্ভাইভ করাটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এর মধ্যে আনন্দ আছে, মজা আছে, এটা নতুনত্ব আছে, কিন্তু সত্যি কথা বলতে সার্ভাইভ করাটা একটু চ্যালেঞ্জ। হোটেলে গিয়ে আগে আমি চার্জ দিই ডিভাইসগুলো, প্যান্টটা চেঞ্জ করি, কারণ প্যান্টটা পুরো ভিজে সবসময় হয়ে গেছে। এই প্যান্ট পরে আর কোনো কাজ হবে না। জুতোর অবস্থা শেষ আজকে। এই গাড়িগুলো সব রোড ক্লিয়ার করে, এই গাড়িগুলো এখন নিজেরাই বরফে ডুবে আছে। লাইটগুলো এখানে ব্লিঙ্ক করছে, সবাই এখানে ছবি তুলছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এখন অব্দি জাপান সিরিজের সব থেকে সুন্দরতম ব্লগ। আমি ভাবছিলাম সাপোর্টে গিয়ে ব্লগ কীরকম হবে, আপনাদের কেমন লাগছে আমি জানি না। আমার কাছে সত্যি একটা বিরাট বড় পাওনা। পৌঁছে গিয়েছি হোটেলের সামনে এই অবস্থা। সময় ঘড়ি বলছে সন্ধ্যা 7:10। আমরা হোটেল রুমে একটু রেস্ট করলাম, রেস্ট করার পর একটু চা বানিয়ে খেলাম, একটু কলা পাউরুটি খেলাম, খিদে পেয়েছিল। আর একটা গুড নিউজ, এখন আর স্নোফল হচ্ছে না। আলো ঝলমলে সন্ধ্যায় আমাদের গন্তব্য সাপোরোর সব থেকে বড় ইলেকট্রনিক্স মার্কেট বিগ ক্যামেরা। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দিন দুয়েক আগে ওসাকাতে ট্যাক্সি থেকে নামার সময় আমার মাইক্রোফোনটা অজান্তেই পড়ে যায়। স্বভাবতই সেই ট্যাক্সি কিংবা মাইক্রোফোন দুটোর একটাকেও খুঁজে বের করা সম্ভব হয়নি। 1010 টাকার ক্ষতি তো বটেই, সেই সঙ্গে একটা ব্যাকআপ মাইক্রোফোন রাখা ভীষণ দরকার, কারণ জাপানে এখনও 3টে দিন আমাকে থাকতে হবে। তাই যদি সম্ভব হয় তাহলে ওই রকমই একটা মাইক্রোফোন কিনে নেব বিগ ক্যামেরা থেকে। কিন্তু বিগ ক্যামেরাতে আসার পর পুরো মাথায় নষ্ট। এক জিনিস দেখতে এসে হাজারো জিনিসের অনুসন্ধান। সবথেকে বড় কথা, এখানে আইফোন থেকে আলপিন সব ট্যাক্স ফ্রি। আমাদের ইন্ডিয়াতে
অনলাইন শপিংয়ের ইলেকট্রনিক্স প্রোডাক্ট এখানে হাফ দামে পাওয়া যায়। এইগুলো অ্যামাজনের দাম হচ্ছে 3,500 টাকা, এখানে দাম পড়ছে কত পড়ছে এটা 1,500 টাকা মতো না, 1,500 টাকা মানে হাফ দাম। কিন্তু এখানে ট্যাক্স ফ্রি তখনই হবে যখন আপনি 5,000 টাকার পারচেস করবেন। তো আমরা দুজনে মিলে পারচেস করব। এখানে সব গিম্বলস রয়েছে, এখানে সব নানা রকম সেলফি স্টিক রয়েছে। আমরা অ্যামাজন থেকে কত কত দাম দিয়ে কিনি, আর এখানে কীরকম দাম কম। এখানে সব অ্যাপেলের দেখুন কত রকমের কভার, এইসব কভার কি আমাদের ওখানে পাবো? পুরুষদের সব থেকে দুর্বলতার জায়গা হচ্ছে এই ইলেকট্রনিক্স জিনিস, আর ম্যাডামদের দুর্বলতার জায়গা হচ্ছে শাড়ি আর গয়না। গুচ্ছের জিনিস, হার্ড ডিস্ক, ল্যাপটপ কুলার, 4K ক্যামেরা, ওয়েব ক্যাম। এখন আমার কিচ্ছু মনে পড়বে না কি নিব, যখন বহরমপুর ফিরবো তখন আমার মনে পড়বে ওটা নিলেও তো হতো। আইফোন থেকে গুগল পিক্সেল ফোন সব রয়েছে, তবে আইফোন 16-এর প্রো মডেল বিশেষ করে 256 জিবি ভেরিয়েন্ট আউট অফ স্টক। আগেও বলেছি জাপানের আইফোনের কোয়ালিটি অনেক বেটার, তুলনায় দাম অনেকটাই কম, তাই অনেকেই জাপানে বেড়াতে এসে সবার আগে আইফোন কেনে। এখানে দুরকম আইটেম আছে, উইথ ট্যাক্স আর ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি সব আউট অফ স্টক। অ্যাপেল 16 প্রো মোটামুটি 256 জিবি 1 লাখ টাকার কমে হয়ে যাবে। আমি নিজে 3,000 টাকা দামের স্মার্ট ওয়াচ ইউজ করি। কৌতূহল বশত অ্যাপেলের লেটেস্ট স্মার্ট ওয়াচের দাম জিজ্ঞেস করতে গিয়ে জানলাম আমাদের ওখানে 56,000, এখানে 33,000, 21-22 টাকা কম। এরপর নজর গেল আমার সব থেকে দুর্বল জায়গাতে, টয়েস সেকশনে। তবে এ টয়েস সেই টয়েস নয়, এই টয়েস অ্যাকচুয়াল টয়েস। কালেকশনও সুপারব, কিন্তু হাতে সময় বড্ড কম। কত গাড়ি, ওয়াও, বড় বড় ট্রাক। আমাকে নিতে বলেছিল হেলিকপ্টার, বললো আকাশে উড়াবো। এদিকে ট্রেন থমাস, এদিকে সমস্ত খেলনা, বিভিন্ন রকম ক্যামেরার কালেকশনস, প্রচুর ক্যামেরা। এখানে ক্যামেরা, ওখানে হচ্ছে ট্রাইপড, কত রকম লেন্স। ভাই জাপান আসলে মোটামুটি হাটে 2-3 লাখ টাকা নিয়ে আসতেই হবে। এই যে DJI, ইয়েস এটাই আমার দরকার ছিল। ড্রোন ট্যাক্স ফ্রি 1,02,000, DJI ফ্লিপ। মিনি ড্রোন থেকে বড় ড্রোন, এই দোকানে ড্রোনের কালেকশন দেখলে পুরো মাথা নষ্ট। এখানে DJI আছে, ইনস্টা আছে। এই যে এখানে DJI অসম পকেট 3, কত দাম পড়ছে এখানে? ও আউট অফ স্টক হয়ে গেছে। বাহ 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 বাহ। তবে পুরো দোকান চষে ফেলার পর যে জিনিসটা আমার হারিয়েছে সেটা পেলাম না, তার পরিবর্তে অন্য জিনিস পেলাম। আমার সিঙ্গেল মাইক্রোফোন আমি পাইনি, কিন্তু এই DJI যে নতুন মিনি এটা পেলাম। এটা ইন্ডিয়াতে মোস্ট প্রবাবলি 16 কি 17 টাকা দাম, এখানে এটা 22,000, মানে মোটামুটি 12,500-এর মধ্যে হয়ে গেল। আপনারা যখন কোনো প্রোডাক্ট পারচেস করছেন এখানে, এটার জন্য কিন্তু এয়ারপোর্টে যে 5% ভ্যাট ডিসকাউন্ট কিন্তু পাবেন না, কারণ যেহেতু সব প্রোডাক্ট ট্যাক্স ফ্রি এখানে। বিগ ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার সময় রাত 8টা, আর টাইমিংয়ের ব্যাপারে জাপানিরা ভীষণ স্ট্রিক্ট। আমাদেরকে বের করে দিতে পারলে যেন বাঁচে। সাপোরো শহরে স্নো ফেস্টিভ্যালের আজই শেষ রাত, এবারে সেটা কভার করে তারপর স্থানীয় রেস্তোরাঁ থেকে ডিনার সম্পূর্ণ করে গল্পের রীতি টানবো। ওইখান থেকে ওয়াকিং শুরু করব আমরা, এখান দিয়ে হেঁটে হেঁটে একদম লাস্ট অবধি যা আছে কভার করব। এইটা একটা আলাদাই জিনিস। এইখানে সবাই স্কি করছে। হ্যাঁ, যারা পারবে না ফার্স্ট টাইম তারা এরকম ধরে ধরে করছে। এ পড়ে গেছে ধপাস করে প্র্যাকটিস করতে করতে, মাথায় কিন্তু হেলমেট পরিয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে পূর্ণিমার চাঁদ, ফুলমুন। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, মেঘ আছে। 75তম স্নো ফেস্টিভ্যালের আজকেই হচ্ছে শেষ রাত। তো এখানে সবাই কিছু না কিছু অ্যাক্টিভিটি করছে। এটা হচ্ছে বাবেল বার্নার সাপোরো স্নো ফেস্টিভ্যাল। এগুলো সব ব্যাটারি চার্জ করছে, এগুলো হচ্ছে সব ব্যাটারি চার্জার। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। সকালবেলা তো ভিড় ছিল অন্য লেভেলের, এখন ভিড় হচ্ছে অন্য লেভেলের। লাইট পড়লে এগুলো দেখতে বেশি সুন্দর লাগে। স্নো ফেস্টিভ্যাল দুটো জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, সুসুকিনো আর ওডোরি পার্ক। সকালে সুসুকিনোর দৃশ্য একরকম সুন্দর, রাত্রে ওডোরি পার্কের আরেক রকম। বরফ কেটে কেটে বিভিন্ন মূর্তির রূপ দেওয়া হয়েছে, জাপানি ভাষায় লেখা রয়েছে সেগুলোর নাম এবং পরিচয়। টুরিস্টরা এইগুলোর সঙ্গে ফটোগ্রাফি করছে। স্নোফল বন্ধ হয়ে গেলেও ঠান্ডার দাপট ক্রমশ বাড়ছে। রাত বাড়লে তাপমাত্রা আরও নিম্নগামী হয়, ঠিক যেমনটা হয় আমাদের উত্তরবঙ্গ কিংবা সিকিমের দিকে। পায়ে হেঁটে পুরো ওডোরি পার্ক ঘুরে দেখা যায়, তবে সাপোরোর ওই টিভি টাওয়ার থেকে পুরো শহরের 360 ডিগ্রি ভিউজ পাওয়া যায়। সেটা একবার নিজে দেখা বা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে সাপোরো টিভি টাওয়ার, রাতের ভিউ। সাপোরো টিভি টাওয়ারের অবজারভেটরি দেখার জন্য টিকিট রয়েছে, ভারতীয় টাকায় 590 টাকা পার পার্সন। টিভি টাওয়ারের অবজারভেটরিতে পৌঁছানোর জন্য লিফট রয়েছে, যেটাতে যেতে যেতে হালকা ঝলক পাওয়া যায় এই সাপোরো শহরের ভৌগোলিক অবস্থানের। এখানে একটা তথ্য দিয়ে রাখি, সাপোরো শহরের বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গেই এই টিভি টাওয়ারের টিকিটও অনলাইনে অ্যাডভান্স বুক করা যায় ক্লুক অ্যাপ থেকে। শুধু জাপান বলেই নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, দুবাই সহ বিভিন্ন দেশ ঘোরার ক্ষেত্রে ডে ট্যুর, ট্রান্সপোর্টেশন
অ্যাকোমোডেশন সহ বিভিন্ন অ্যাক্টিভিটি ভারতীয় টাকায় ক্লুক থেকে ইজিলি বুক করা যায়। সাপোরোর এই টিভি টাওয়ার 1957 সালে তৈরি করা হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা 147 মিটার। 90 মিটার উচ্চতায় রয়েছে এর অবজারভেটরি ডেক, যে জায়গা থেকে পুরো শহরের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এছাড়াও শহরের কোন জায়গাতে কি ইন্টারেস্টিং জিনিস রয়েছে তারও একটা ধারণা পাওয়া যায়। রয়েছে সুভেনিয়ার শপ, সেই সঙ্গে বিক্রি হচ্ছে টুকটাক খাবার দাবার। এই জায়গাতে দাঁড়িয়ে সামনেই দেখা যায় ওই ওডোরি পার্কের বিস্তার। এই জায়গা থেকে পুরো ওই পর্যন্ত ওই হচ্ছে ওডোরি স্টেশন, আর শেষ পর্যন্ত ওখানে সমস্ত বড় বড় মূর্তি রয়েছে। এটাই হচ্ছে সেরার সেরা ভিউ। স্নো ফেস্টিভ্যালের সঙ্গেই পাল্লা দিয়ে চলছে ফুড ফেস্টিভ্যাল। তবে আমরা চলে এলাম কাছেই একটা রেস্তোরাঁতে। উদ্দেশ্য সাপোরোর খুব জনপ্রিয় একটা খাবার জেঙ্গিস খান, সেটা ট্রাই করা। অনেকবার চেঙ্গিস খান উচ্চারণ করে ভুল করেছি, আর এই ব্যাপারে আমাকে সঙ্গ দিয়েছিলেন আমার এক বন্ধুর মামা শুভময় বাবু, যিনি কর্মসূত্রে সাপোরোতে থাকেন। যদিও তিনি ট্র্যাভেল উইথ কৌশিকের দর্শক ছিলেন না, তবে ওই বন্ধুসূত্র ধরেই কথোপকথন কিংবা আলাপচারিতা। তো সুব্রত আমাকে মেসেজ করেছিল যে ওখানে আমার এক মামা থাকে, তুই মামার সাথে দেখা করিস একবার। জাপান সম্পর্কে আমাদের অনেকেরই অনেক রকম কৌতূহল রয়েছে। যতক্ষণ না আমাদের অর্ডার দেওয়া খাবার টেবিলে এসে হাজির হচ্ছে, ততক্ষণ শুভময় বাবুর মুখে শুনেনি আমার কিছু জিজ্ঞাসা। আমি তো জাপানে থাকতে চাই, আমাকে মান্থলি ভারতীয় টাকা কত টাকা ইনকাম করলে এখানে আমি থাকতে পারবো? মানে এখানকার নিয়ে না একা থাকলে কত টাকা ইনকাম করতে হবে, ফ্যামিলি থাকলে কত টাকা ইনকাম করতে হবে? ইন্ডিয়ান মানিতে আপনার লাখ দেড়েক রুপিস ₹1,50,000 মাসে, মাসে। মানে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে না একা? না, একা 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 একটু ভালো মন্দ মানে একটু আর কি সচ্ছল। হ্যাঁ, সচ্ছলভাবে থাকতে আর গেলে। ফ্যামিলি থাকতে গেলে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে তার তো কোনো মানে লিমিটেশন নেই। যেমন আমরা বাচ্চা থাকলে তাকে স্কুলে ভর্তি করতে হবে, সে রেট সবকিছু। অনেক, সব কিছু নিয়ে অনেক, মানে ইন্ডিয়ান রুপিসে 2.5 লাখের মতো সাবসিডি দেয় না গভর্নমেন্ট? বাচ্চাদের দেয়। বাচ্চাদের দেয় 15,000 ইয়েন করে প্রতি মাসে দেয়। 15,000 করে প্রতি মাসে হ্যাঁ, বাচ্চাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রায় 8 দিন ধরে আমি জাপানে রয়েছি। ঘুরে বেরিয়েছি একের পর এক শহর, কিন্তু রাস্তাঘাটে কোনো কুকুর বিড়াল দেখতে পাইনি। গভর্নমেন্ট কুকুর রাখতে না, এখানে আপনার কুকুর রাখলেও লাগে, লাইসেন্স করতে লাগে বাড়িতে। হ্যাঁ, মানে মেম্বারের মতোই একজন আপনার বাড়িতে থাকবে। বিড়াল? হ্যাঁ, একই যে কোনো মানে রাখতে গেলেই, পোষ্য রাখতে গেলেই। ট্র্যাভেল উইথ কৌশিক যদি ভবিষ্যতে জাপানের নাগরিকত্ব নিতে চায়, সেক্ষেত্রে কি করতে হবে? পার্টনারকে আপনার হতে হবে। আমি যদি এখানে বিয়ে করি তবে আমি নিতে পারবো সিটিজেনশিপ? নিতে পারবেন, হ্যাঁ। দেখছি মানে ফিউচারের একটা চিন্তাধারা দূর হলো, জাপানেই আমি সেটেল হয়ে যাবো। মানে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, মানুষজন ভালো লেগেছে। জাপানের পুরুষ কিংবা মহিলারা বিয়ে করতে চান না, এর ফলে নবজাতকের গ্রোথ খুবই কম। এরা সেটেল হতে চায় আগে পুরোপুরি, মানে একদম প্রপারভাবে সেটেল হয়ে তারপরে বেবি নেয়, বিয়ে করে, এরকম আর কি। এরকম আর কি, মানে যতদিন না সেটেল হবে ততদিন বাচ্চা নেবে না। না। জাপানের একটা কালচার রয়েছে গার্লফ্রেন্ড রেন্টার সার্ভিস, খুবই জনপ্রিয় এবং সবার জন্য। তবে থাইল্যান্ডের মতো খুললেই খাজানা আর বাজাবো বাজনা ওরকম নয়। উইকেন্ডেতে কোথাও ঘুরতে যাবে সেই রকম ধরনেরও আছে আর কি, ভাড়া পাওয়া যায় যে ঘুরতে যাবে আপনার সাথে শুধু। মানে এগুলো কি ম্যারিড লোকেরা না আনম্যারিড লোকেরা? সব ধরনের লোকই করতে পারে আর কি, করতে পারে। সঙ্গ দেবে আপনার। এই যে ধরুন আপনার সাথে সঙ্গ দিচ্ছি আমি এখন, মানে একটা মেয়ে এসে আপনার সাথে একসাথে বসে খাবে, এইটার জন্য সে একটা কিছু নেবে আর কি। মানে এরকম ধরনেরও এখানে আছে, মানে ম্যাড হয় এখানে লোক আমার মতে। গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে। দেখাই আমাদের খাবার, যেখানে রয়েছে মাংস, কাঁচা মাংস, এটা হচ্ছে ভেড়ার মাংস, সেই সঙ্গে ভাত। এবং আমি যে বলছিলাম যে গ্যাসগুলো, দেখুন গ্যাস কিন্তু জ্বলছে, আর সেই সাথে এখানে কিন্তু রোস্ট হচ্ছে মাংস, কাঁচা মাংস। এখানে দেওয়ার পরে কিন্তু মাংসগুলোর কালার মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল। এবং এর আশেপাশে কিছু সবজি টবজি রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে খেতে হবে। জাপানি রান্নায় কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কার ব্যবহার প্রায় নেই বললেই চলে। স্থানীয় মানুষজন সেদ্ধ টাইপের খাবার বেশি খায়। তেল, ঝোল, ঝাল মশলা এইসব খাবার জাপানে সেই অর্থে চলে না। তবে ভাত জিনিসটা সব জায়গাতেই পাওয়া যায়। জাপানিরা কিন্তু শুদ্ধ খায় বেশি, ঝোল টোল তো খায় না, তেল মশলা খায় না। টোকিওর টিভি টাওয়ারের সময় দেখাচ্ছে রাত 11:19। আমরা হোটেলের পথে ফিরছি। এখানে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা কার রেন্ট করতে পারবেন। কার রেন্ট যদি করেন তাহলে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে হবে। 7 থেকে 8,000 ইয়েন খরচা করে কিন্তু আপনারা এখানে গাড়ি রেন্ট করে ঘুরতে পারবেন। শুভময়কে অনেক ধন্যবাদ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, এবং সেই সাথে অনেক অজানা জিনিস জানার জন্য, যেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা এখানে আসবেন তাদের কিন্তু আগামী দিনে অনেকটাই হয়তো হেল্প হয়ে যাবে। আবারও কোনোদিন দেখা হবে তোমার সাথে। খুব ভালো থেকো, এরপরে সময় হাতে নিয়ে আসবো। একদম। সবাইকে শুভরাত্রি, আর সেই সাথে লাভ ইউ, টাটা।